তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সংরক্ষিত নারী আসন কি উপহার। আমরা দেখলাম গতকালকে বিএনপি জোট এবং জামাত এনসিপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট তাদের সংরক্ষিত নারী আসনে কারা প্রার্থী হচ্ছেন সেই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। কেউ বলছেন এগুলো প্রাইজ এক প্রকার পুরস্কৃত করা হয়েছে, আবার কেউ বলছেন যে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়নি। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। আমরা আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মাহবুব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনাদের জোট এবং ক্ষমতাসীন জোট, দুই জোট থেকেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যদি দৈবিক কিছু না ঘটে, এরাই হতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য। এগুলো কি আসলে পুরস্কার কিনা, ত্যাগীদের প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হলো কিনা, নানান ধরনের আলোচনা সমালোচনা তো আছেই। ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই সংরক্ষিত নারী আসন সবসময় আমার কাছে আসলে মনে হয়েছে এটা একটা প্রাইস পোস্টিং এর মতো করে আসলে দেখা হয়, এবং নারীদের যে প্রকৃত মূল্যায়ন করা বা নারীদেরকে যে আসলে প্রকৃত অর্থে আমাদেরকে মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ করা, ওইটা আসলে আমরা পলিটিশিয়ানরা কখনোই করি না। আমরা নিজেরা খুব সুচিন্তিতভাবেই আসলে তাদেরকে কোনো না কোনোভাবে আমরা সাইডে রাখার চেষ্টা করি। কিন্তু জুলাই অভ্যুত্থান বা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা নারী বোনদের বা আমাদের মায়েদের ভূমিকা কিন্তু একেবারে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক নারী কিন্তু শহীদ হলে বা মেইন ক্রান্তি লগ্নে আমাদের নারীরাই উদ্ধার করেছে। কিন্তু এই যে বিপদের শেষ আমাদের নারীদেরকে আমাদের মনে নেই। তো এটা আমাদের পলিটিক্যাল যদি হিস্ট্রি বলি, বরাবরই এরকমই হয়ে আসছে। জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম যে আসলে সকল রাজনৈতিক দল মিলে আসলে আমরা এই পরিবর্তনটা আনতে পারবো, একটা গুণগত পরিবর্তন আনতে পারবো, যেখানে নারীদের জন্য সেফ স্পেস করে দেওয়া, রাজনীতির মাঠে থেকে শুরু করে অনলাইন মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও তাদের যে অবস্থানটা, সেক্ষেত্রে আমরা একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। কিন্তু আমরা দেখলাম যে আসলে কোথাও আমরা তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করছি না। তো সেটার পরিপ্রেক্ষিতে অনেক রকম আলাপ আলোচনা হয়েছিল যে সরাসরি নির্বাচন অথবা আসন কেন্দ্রিকও যদি আপনি দেখে থাকেন, যে আমরা ইনক্লুডিং আস, জামাতে ইসলামী বাংলাদেশ, এনসিপি, বিএনপি, আমাদের তো উচিত ছিল যে নারী নেতৃত্বকে তৈরি করা অথবা তাদের লিডারশিপটাকে সামনে আনা। আমরা চুজ করেছি সেখানকার যে ছেলে প্রার্থী আছে। তো আমরা বৈষম্যটা এইভাবেই করে আসছি, যে আমাদের মনে হচ্ছে যে আমরা অধিকারের বেলায় কিন্তু ইকুইটির কথা বলি, কিন্তু এই সংরক্ষিত এক প্রকার সংরক্ষিত কি এটা এক প্রকার করুণা বা এরকম কিছু মনে হয়? বললাম ওইটাই আমার কাছে এরকম মনে হয়। তবে এবার যে তালিকা আমি দেখলাম বিএনপি এবং আমাদের জোট থেকে, আমার কাছে বেশ ভালো কিছু মুখ আমি দেখেছি যারা আসলে আইন নিয়ে জানে বা সংবিধান নিয়ে জানে, রাজপথে তাদের ভূমিকা ছিল। এবং বিএনপিও আমার মনে হচ্ছে বেশ ভালো এবার সিলেক্ট করেছে, এবং জামাতের থেকে তো এটা এবার মনে হয় যে এবার প্রথম এরকম একটা ঘটনা ঘটছে, কারণ জামাতের নারী সদস্যদেরকে আমরা চিনি। আবার আমাদের এনসিপি থেকেও রাজপথের দুইজন নেত্রী, মনিরা শারমিন এবং আমাদের মাহমুদা মিতু আপু, দুজনই পরিচিত এবং দুজনই আসলে দীর্ঘদিন লড়াই করে। কিন্তু জামাত ইসলামী যাদেরকে দিয়েছে তাদেরকে হয়তো আপনারাও চিনতেন না। সবাইকে আমরা চিনি না, কিন্তু তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে সেটুকু ব্যাপার আমরা জানি। তাদের মধ্যেও আমার মনে হচ্ছে বেশ শিক্ষিত, পড়াশোনা জানা মানুষজন আছেন, এবং একটা ইনক্লুসিভ একটা গ্রুপ অফ পিপল আসলে পার্লামেন্টে অ্যাড হচ্ছে, যেটা আমার মনে হয় যে
একটা আলাদা ভ্যালু অ্যাড করবে, যেটা বিগত সময়ে আমরা হয়তো বা দেখিনি। তো একটা গুণগত পরিবর্তনের দিকে হয়তো আমরা যাচ্ছি, যেটা যে শুধুমাত্র আগে প্রাইস পোস্টিংয়ের নামে যে সংসদে আমরা গান শুনতে হতো বা এরকম যে কালচার ছিল, সে জায়গা থেকে আমার মনে হয় যে একটা হেলদি ডিবেট বা হেলদি কিছু কথাবার্তা বা আইন প্রণয়ন, কিছু পটেনশিয়াল মুখ চলে আসছে। আইন প্রণয়ন নিয়ে যে তাদের থেকে কিছু রাষ্ট্র নিয়ে চিন্তা, নারীদেরকে নিয়ে চিন্তা, সেগুলো আমার মনে হয় যে তাদের থেকে আমরা পাবো। জি, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু মাহবুব আলম আপনার কাছ থেকে শুনতে চাই। তিনি পজিটিভ দেখছেন, বলছেন যে রাজপথ থেকেই উঠে আসছে পরিচিত মুখ এবং এরা শিক্ষায় দীক্ষায় বা মেধায় মননে অনেকের চেয়ে এগিয়ে বিগত সংসদগুলোর চেয়ে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমিও মনে করি যে এইবার যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আসলে তো এরাই মানে নির্বাচিত হবেন, যদি কিছু না যদি ঘটে, এদিক ওদিক কিছু না হয় অথবা একটু আইনি পরিবর্তন হেরফেরে হলেও যদি হতে পারে। না আটকা যেখানে বিএনপির আমি যে তালিকাটা দেখেছি সেখানে প্রবীণ যেমন সেলিমা রহমান আছেন, ঠিক একইভাবে মানে রাজপথের যারা লড়াকু তাদের মধ্য থেকেই কিন্তু উঠে এসছে। মানে মানে ছাত্র দলেরও আছে, ওদের তিনজনকে দিয়েছে ছাত্র দলের আছে, সব কিছু মিলাই একটা লড়াকু ব্যাপার এখানে কিন্তু আছে। তো প্রবীণ নবীনের একটা সমন্বয় আছে, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর এনসিপির যে দুইজনের কথা মনিরা শারমিন এবং মিতু, তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা মানে পরিচিত মুখ। পরিচিত মুখ। আর জামাতের কথা যেটা বললেন, আসলে জামাতের নারীরা বোরখায় আবৃত নারী, তার মুখই দেখলাম না, ভালো মন্দ কি আমরা বুঝবো কী করে, কোনো সুযোগ নাই। তো কাজেই তারা কাদেরকে দেবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং তারা তালিকা প্রকাশ করে ফেলেছে। তালিকা প্রকাশ করে ফেলেছে, কিন্তু তাদের তো আমরা চিনি না, তারা তো পর্দার অন্তরালের মানুষ। ইনক্লুড করতে চাই যেটা যে আমাদের সোসাইটিতে একটা বড় অংশ আছে যারা বোরকা পরে বা যাদের না, বোরকা পরা কোনো অপরাধ না, কিন্তু মাহবুব ভাই যেটি বোঝাতে চেয়েছেন যে তারা রাজনীতির ময়দানে অপরিচিত। নট নেসেসারিলি যে আমার তার ফেস দেখতে হবে, সে যদি রাজনীতিতে ইমপ্যাক্ট ফেলে। না, আমি আপনার সাথে দ্বিমত করি। ফেস যদি না দেখি তাহলে তো আমার আইডি, ন্যাশনাল আইডি কার্ড করতে যেতে আমার ফেস দেখার দরকার নাই, তাহলে আমাকে চেহারা কেন নিতে হবে? আপনি যদি মানে হজে যেতে চান, একসময় তো হজে মানে ছবি তোলা যেত না, আজকে আপনি যান দেখি হজে আপনার ছবি না দেখায় কি করে আপনি কাবাগারে ঢুকবেন, মক্কা ঢুকবেন, পৃথিবীর কোথাও ঢুকবেন? আমার মনে হয় এটা ডিফারেন্ট আর্গুমেন্ট না। কাজে আমার মনে হয় আমি যেটা বলেছি যে জামাত যাদেরকে দিয়েছে সেটা হচ্ছে অপরিচিত মুখ, তাদেরকে কেউ চেনে না, তারা কালো কাপড়ের মধ্যে ছিল, কালো কাপড় থেকে তারা আসলে কদ্দূর বেরিয়ে আসবেন সেটাও একটা ব্যাপার আছে। তো কাজেই তারা জাতীয় সংসদে এই সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার পরও তাদের কন্ট্রিবিউশনটা কী হবে আমার সন্দেহের জায়গাটাই। যেমন এনসিপি যে দুইজনকে দিয়েছেন, আমি মনে করি তাদের কাছ থেকে জাতি বা পার্লামেন্ট উপকৃত হবে। বিএনপি যাদেরকে দিয়েছে তাদের মাধ্যমে উপকৃত হবে। বিএনপির তো দুই একজনের বিষয়ে বিতর্কও আছে, বিতর্ক কিছু থাকবে, বিতর্ক উঠেছে। কথা হলো রাজনীতিতে এবং এরকম নির্বাচনের ক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে কখনোই থাকে না, অন্তত ডেমোক্রেসিতে সম্ভব না। না, উন্নত বিশ্বেও থাকে না। উন্নত বিশ্বে কিন্তু আরও অনেক বেশি বিতর্ক হয়। তবে যে কথাটা আপনি বলছিলেন যে এটা প্রাইস পোস্টিং কিনা, অথবা এরা নির্বাচিত মানে পদ্ধতির মধ্যে আমরা যেতে পারছি না কেন, এই জায়গায় আমি বলি এইটা কিন্তু আজকে থেকে না, এটা অনেক আগে থেকেই এই দেশের ছাত্র জনতার যে সমস্ত আন্দোলন হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, তখন থেকেই কিন্তু বলা হচ্ছে যে এই যে সংরক্ষিত নারী আসনটা, এটা নারীর জন্য এক ধরনের অপমানজনক। এবং এই যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আধিপত্যকে জোরদার করার জন্যে এইটাকে আমরা বজায় রেখেছি। যেমন আপনার যদি মনে থাকে, এই সময় মানে এক সময় জায়দিন ম্যাগাজিন ছিল, তখন 30 সেট অলংকার নামে একটা চমৎকার স্টোরি করেছিল। এটা এরশাদের সময় 30 সেট অলংকার, মানে পার্লামেন্টে তখন 30টি আসন ছিল। তো কাজেই ওই 30 সেট অলংকারের ওই যারা মানে ওই স্টোরিটা যারা আমরা পড়েছি বা জাতি পড়েছে, তার মধ্য দিয়ে কিন্তু তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে এটা রিয়েলি অলংকার। এবারও কি তাই হচ্ছে? এবার হয়তো তা হবে না, কিন্তু তার চেয়ে খুব বড় ধরনের ব্যতিক্রমও হবে না। কারণ বড় ধরনের ব্যতিক্রম হবে না এই কারণে যে তাদের মধ্যে সব সময় একটা মানসিকভাবে
একটা থাকবে যে আমরা তো নির্বাচিত না, আমরা তো সংরক্ষিত মানসিকতা, আমরা সংরক্ষিত মানসিকতা। তারা মানসিকভাবেই তার যে ইকুয়াল রাইটের জায়গাটা সে কিন্তু এস্টাবলিশ করতে পারবে না, সে ভোকাল হতে পারবে না সেইভাবে। আবার লোকাল এমপির সাথে এক ধরনের দ্বন্দ্ব, তার দ্বন্দ্ব থাকে, নির্বাচিত অনির্বাচিত এর মধ্যে একটা লোকাল দ্বন্দ্ব। এমপির সাথে দ্বন্দ্ব। কারণ এই এমপিদের কিন্তু সুনির্দিষ্ট যে, যেমন যে সংস্কার প্রস্তাবে যেটা ছিল যে পার্লামেন্টের সদস্য সংখ্যা বাড়িয়ে 400 করে 100 নারীদের থাকবে এবং নারীরা সরাসরি নির্বাচিত হবে, নারীদের মাধ্যমে নির্বাচিত, মানে নারীদের বিরুদ্ধে নারীরা অংশগ্রহণ করবে এবং তারা নির্বাচিত হবে, অথবা সরাসরি নির্বাচিত হবে। অর্থাৎ সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে যে যারা বেরিয়ে আসে, সে নারী হোক আর পুরুষ হোক, তখন সে তার রাইটটা যেভাবে এস্টাবলিশড হয়, এখন যেভাবে নির্বাচিত হলো বা হচ্ছে বা হবে, সেই জায়গায় কিন্তু তাদের একটা হীনমন্যতা থেকে যাবে। এই হীনমন্যতার কারণে যেমন আমাদের দেশে যে সমস্ত নারীরা গৃহবধূরা লেখাপড়া জানে না, চাকরি বাকরি করতে পারে না, তারা কিন্তু বাড়িতে অনেক কাজ করে, কিন্তু তারপরও এক ধরনের একটা হীনমন্যতা তাদের মধ্যে থাকে, মানে তাকে যে আমরা আমাদের বলে কিছু থাকি, হচ্ছে না। তাকে বলে থাকি গৃহবধূ। এবং তার উপরে তার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে তার স্বামী যত রকমের নিষ্পেষণ আসতে করে। তো এই মানে এই যে সংরক্ষিত নারী আসনের যে এমপি যারা হন, তারা কিন্তু সেইভাবে নিষ্পেষিত হন। কিন্তু এদের মধ্যে তো আমরা দেখেছি একেবারে রাজপথের স্ফুলিঙ্গ দেখেছি। হ্যাঁ, আমরা এই তালিকার মধ্যে কিন্তু এরকম মুখ আছে যারা রাজপথে একেবারে স্ফুলিঙ্গ ছিলেন, যেমন আমার শাম্মী আক্তার বোধহয় সম্ভবত। শাম্মী আক্তার, হ্যাঁ, এর আগের পার্লামেন্টে দেখেছি তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন, পাপিয়া ছিলেন, সাহসী ভূমিকা পালন করেছেন। তো ব্যতিক্রম তো 2-4 জন থাকবে, ব্যতিক্রম দিয়ে তো সামগ্রিক বিষয়টা বিবেচনা করা যায় না। এইবারও তো শাম্মী আক্তার মানে তালিকায় আছে। তো কাজে আমি মনে করি যে আগেই বললাম যে এই তালিকাটা আমার মনে হয় অনেক যৌক্তিক এবং ভালো হয়েছে। আর যদি মূল্যায়নের কথা বলেন, বিষয়টা হচ্ছে বিএনপি একটা বিশাল বড় দল, তার ত্যাগী কর্মীর সংখ্যা কম নয়, রাজপথে লড়াকু নারী সদস্যদের বা নারী নেত্রীদের সংখ্যাও কম নয়। তা তার মধ্য থেকে 36 জন নির্বাচন করতে গেলে এখানে ভুল ভ্রান্তির চাইতে বড় কথা হলো যে বিতর্ক যেটা, এটা থাকবেই। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেটা মানে যে জিনিসটা আমাদের সবচেয়ে মনে রাখা দরকার, যেটা আমার ভাই বলছিলেন, মোস্তাফিজ বলছিলেন যে নারীদের যে অবমূল্যায়ন, শুধু এই ক্ষেত্রে না, আপনি দেখেন যে জুলাই অভ্যুত্থানের সময় নারীরা একেবারে সামনের কাতারে থেকে লড়াইটা করেছে। কোনো ক্ষেত্রে মানে যুবকদের চাইতেও তাদের 3 জন বা 4 জন শহীদও হয়েছেন, তারা শহীদও হয়েছে, আমার সঠিক খেয়াল নেই, শহীদও হয়েছেন। শুধু তাই না, 90-এর গণঅভ্যুত্থানের যদি কথা আপনাদের মনে থেকে থাকে, সেই সময়ও যে কোনো মিছিলে কাদেরকে আগে দেওয়া হতো? নারীদেরকে। যেমন যে মিছিলটা এরশাদের পতনকে নিশ্চিত করলো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে বেরিয়ে আসা 10টার দিকে বা 9টা-10টার দিকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। একেবারে ভীষণভাবে একটা জঙ্গি মিছিল বেরিয়ে আসলো। সেখানে রোকেয়া হলের মেয়েরা, শামসুন্নাহার হলের মেয়েরা ছিল সামনের কাতারে ছিল, ইডেন কলেজের মেয়েরাও ছিল। অর্থাৎ এই মেয়েরা, আমাদের এই মেয়েরা সামনের কাতারে থেকে সবসময় লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এই যে জুলাই অভ্যুত্থানের পরে দেখলাম সেই নারী নেত্রীরা, সেই লড়াকু মেয়েরা হারিয়ে গেল না, তাদেরকে হারিয়ে যাওয়ার জন্য যা করতে হয়, ওই যে বললাম পুরুষতান্ত্রিক সমাজ। কাজে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তারা তো পুরুষ, তার যে পুরুষতান্ত্রিক মানসিকতার ঊর্ধ্বে তো উঠতে পারে নাই। সেটা কি আমেরিকা পেরেছে? আমেরিকাও পারে, উন্নত বলি, আমেরিকা তো পারেই নাই। আমেরিকা, আমি তো মনে করি এই জায়গায় আমাদের চাইতে আমেরিকা পিছিয়ে আছে। কারণ আমার বাংলাদেশে 1 জন না 2 জন প্রধানমন্ত্রী আমরা বানিয়েছি নারীকে, স্পিকারও ছিলেন, স্পিকারকে আমরা বানিয়েছি নারীকে, এবং আমার কিছু মন্ত্রীও ছিলেন, কিন্তু খেয়াল করে দেখেন, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গর্বের সাথে বলে, তারা বলে গণতন্ত্রের বিশাল কিছু, জন্মভূমি তো নয়, এটা দাবি করতে পারে না, এটা ব্রিটেন দাবি করে, ওই দাবিও সত্যি না। গণতন্ত্রের জন্মভূমি ব্রিটেন, এটা কিন্তু অসত্য এবং মিথ্যা দাবি। যাই হোক, আমেরিকা বলে গণতন্ত্রের একটা ভিত্তি তারা স্থাপন করেছেন। আমরা কি দেখলাম? নারী প্রেসিডেন্ট নির্বাচনে যখন দাঁড়ালো,
অত্যন্ত পপুলার হিলারি ক্লিন্টন, তাকে আমেরিকান জনগণ পছন্দ করলো না। অর্থাৎ আমেরিকান জনগণ এখনো পর্যন্ত তার হেড অফ স্টেট, তার সরকার প্রধানকে নারী হিসাবে মেনে নেওয়ার মতো মানসিকতায় তারা এখনো প্রস্তুত নয়। কাজে সেদিক থেকে আমরা আগে আছি। আমরা কিন্তু প্রগতির জায়গা থেকে যদি দেখেন আমেরিকার চেয়ে কিন্তু বেশ কয়েক ধাপ আগে আছি। শুধু তাই না, সাম্প্রদায়িকতার প্রশ্নেও যদি দেখেন আমরা আগে আছি, শান্তির প্রশ্নেও আমরা আগে আছি। এই পার্লামেন্টেও একেবারে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে শুরু করে হ্যাঁ, এটা একটা বিষয়, শ্রেণী মানে সব ধর্মে বর্ণের মানুষ, হ্যাঁ এটা একটা বিষয়। সব ধর্মকে আমরা এখানে নিয়ে এসেছি, আমরা আদিবাসীদেরকে নিয়ে এসেছি। আরে আমেরিকায় আদিবাসীদেরকে কি করেছে জানেন? পাখির মতো গুলি করে মেরেছে, উল্লাস করেছে। তো সেই আমেরিকার চেয়ে তো আমরা অবশ্য ভালো জায়গায় আছি, কিন্তু আমরা মনে করি আমাদেরকে আরো ভালো জায়গায় যাওয়া উচিত। মাহবুব ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু। সাইদ মুস্তাফিজ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এই তো মানে পার্লামেন্টে আপনারা দুজনই বললেন যে পজিটিভ একটা ভাইব আমরা দেখব অনেকদিন পরে, বেশ যোগ্য এবং বেশ পরিচিত মুখ বা রাজপথের ত্যাগীরা এসেছেন, কিন্তু যারা বঞ্চিত হলেন তারাও কিন্তু এটি নানানভাবে সমালোচনা করছেন। তাদের উদ্দেশ্যে রাজনৈতিক ময়দান থেকে, এনসিপি নেতা না, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি এই জায়গাগুলোকে কিভাবে মানে মূল্যায়ন করবেন? এই প্রশ্নের উত্তর শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। সাইদ মুস্তাফিজ, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম। রাজনীতি তো একটা দীর্ঘ জার্নি, তো এখানে প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুই আসলে থাকবে। আর আসনের সংখ্যা তো আসলে সীমিত, আর প্রত্যেকটা দলেই আমার মনে হয় যে অনেক ত্যাগী নেতাকর্মী আছেন এবং দীর্ঘদিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক নেতিবাচকভাবে এই বিষয়গুলো উঠে আসছে। আপনারা যারা রাজনীতি করেন আপনাদের জন্য তো বিব্রতকর। যেমন মানে আমি আসলে বুঝতে পারছি, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে নানানভাবে উপস্থাপন করা হচ্ছে। কেউ বলছে সুবিধা নিয়ে দেওয়া হয়েছে, পদায়ন করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে বা ম্যানেজ করা হয়েছে। এই বিষয়গুলো কি না, এটা মোটেও সঠিক না। আমি তো বললাম যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আমরা একে অপরকে যে ভাষায় আসলে আক্রমণ করি বা ভেয় করি, ছোট করি, এটা আসলে ঠিক না। যৌক্তিক সমালোচনা করার পক্ষে আমি সবসময়, অথবা একটু এক্সট্রিম সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু সেটা গ্রাউন্ড থাকতে হবে। একদম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোটা তো আসলে উচিত না। ভ্যালিড রিজন থাকলে আপনি সর্বোচ্চ কঠিন ভাষায় কথা বলেন, এটা নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়া উচিত। কিন্তু যেটার কোনো গ্রাউন্ড নাই, যেটার কোনো আসলে ভিত্তি নেই, সেটা নিয়ে যদি আপনি একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, সেটা তো আসলে খুবই আনফরচুনেট। এখান থেকে আমাদের সবাইকে বের হইতে হবে। মানে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরকে আসলে মানে যোগ্যতার ঘাটতি দেখেন কোথাও, এদেরকে ম্যানেজ করার লাগবে কেন? এই বিষয়গুলো সামনে উঠে আসছে। আমি তো তাদের আসলে এরকম ঘাটতি দেখি না। বিএনপির যারা আছেন তারা আসলে অনেক যোগ্য, তবে ওই যে পাপিয়াপা বা এরকম কিছু মানুষের নাম আমি আসলে মনে করি যে মাহবুব ভাই বলছেন, আপনিও বলছেন, মাহবুব ভাই বলছেন যে আসলে কতজনকে মূল্যায়ন করবেন? পাপিয়াপা ওনারা দীর্ঘদিন ধরে হয়তো বা লড়াই সংগ্রাম করে আসছেন, তো তাদেরকে আমরা ছোটবেলা থেকে পার্লামেন্ট হয়তো দেখেছি, একটা জোরালো ভূমিকা দেখেছি। কিন্তু নতুনদেরও তো আসলে সুযোগ করে দিতে হবে। বিএনপি আসলে অনেক বড় একটা রাজনৈতিক দল, তো সে জায়গায় আসলে আরও নতুন কিছু মানুষ তারা হয়তো বা অ্যাকোমোডেট করতে চেয়েছে। সেম গোস ফর জামাত। মানে আমি এটা নিয়ে একটু ডিফার করবো যে আমি আসলে পোশাকের এই কনসেপ্টটা আমি আসলে বিলিভ করি না, কারণ আমার বাংলাদেশে পোশাকের স্বাধীনতাটা আছে। কারণ আমার বাসার ফ্যামিলির মায়ের একজন প্রতিনিধিত্ব যদি সংশয় থাকে, হোয়াই নট? বা যে হচ্ছে মুখটা ঢেকে তার পোশাকের স্বাধীনতাটা মেনটেন করে, হোয়াই নট তারও একটা প্রেজেন্টেশন থাকবে, রিপ্রেজেন্টেশন। এবং সেটা সব ধরনের থাকতে পারে। একটা হরিজন সম্প্রদায়েরও সম্ভবত একজন এসছেন, হরিজন দলিত সম্প্রদায়ের একজন আসছেন। তো আমি মনে করি এরকম বিভিন্ন রকমের মানুষের যদি একটা সম্মিলিত একটা প্রচেষ্টার সংসদ আমরা দেখতে পারি, সেখানে তাদের সবার কথা আমরা একেবারে গোটা জাতির রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাবো। আমরা এবার একটু অন্য একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা পার্লামেন্টে তো দেখছি প্রত্যেক দিন সংসদ সদস্যরা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু বৈশ্বিক যে একটা ক্রাইসিস চলছে, এই ক্রাইসিস এবং এর সাথে অভ্যন্তরীণ কিন্তু স্বাস্থ্য নিয়ে বেশ
অন্তর্বর্তীকালীন সরকার এবং এর আগের সরকার বেশ কিছু টিকা না দেওয়ার কারণে আমাদের শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং ডে বাই ডে নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসছে। এর সাথে তেলের বাজারের অস্থিরতা, এটা পণ্যের বাজারে এখনও ওইভাবে প্রভাব পড়েনি। তবে আমরা কি এড়িয়ে যেতে পারবো? বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে তো এই জায়গাটাইতে অন্তত আমরা একটা ঐক্য বা সম্মিলিত সুর প্রত্যাশা করেছিলাম, সেই জায়গাটি দেখছি না কেন? দেখছেন না কারণ আসলে সরকার দলের কিছু কমিটমেন্ট ব্রেকার তারা করে ফেলেছে, মানে মেজর কমিটমেন্ট ব্রেকগুলো যখন করে ফেলেছে তখন দেখেন আমাদের লড়াইটা কিন্তু ডে ওয়ান থেকে একই, যে আমরা আসলে একটা সিস্টেমের পরিবর্তনের জন্য লড়াই করছি। সংবিধান সংস্কার বা সংস্কার ইস্যুগুলোকে অনেক ভেগ টার্ম শোনালেও এইটার ফলে এটার সাথে কিন্তু এটা ইন্টারকানেক্টেড, মানে আপনার এই তেলের বাজার বলেন বা এই জায়গাগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। কনস্টিটিউশন না কনস্টিটিউশনে জড়িত না, আমি বলছি যে বিষয়গুলো সংস্কারের কথা আমরা বলেছিলাম, জাস্ট জুলাই চার্টার সেই সংস্কারের ক্ষেত্রে ধরেন আপনার যদি একটা সিস্টেমেটিক পরিবর্তন হতো, আপনার সচিবালয়গুলো যদি স্ট্রং হতো বা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্রভাবে স্ট্রংলি ফাংশন করতে পারতো, অথবা প্রত্যেকে যার যার জায়গাগুলো যে সুনিশ্চিত করার যে জায়গাগুলো ছিল, সেটা কিন্তু একটা ইন্টার রিলেটেড বিষয়। মানে আপনি যদি এখন শুধু সমস্যাটাকে পয়েন্ট আউট করেন, এটার গোড়ায় কি কি কারণ সেগুলো কিন্তু আপনার ফলো করতে হবে। আপনার কাছে একজন নাগরিক হিসেবে গোড়ায় গলদ কোন জায়গায় মনে হচ্ছে? গোড়ায় গলদ আমাদের ইচ্ছাতে, মানে আমরা আসলে সদিচ্ছাটা আসলে নেই। যদি আমি মনে করি যে সবকিছু বাদ দিলাম, আমি জুলাই চার্টার বাদ দিলাম, জুলাই সনদ বাদ দিলাম, বা বিএনপির আমি 31 দফা যেহেতু তাদের সরকার, সেটাও আমি বাদ দিলাম, এটার পরেও তো একটা সদিচ্ছার জায়গা থাকে। সেই সদিচ্ছাটা আসলে আমাদের সরকারের বা সবার মধ্যে আছে কিনা, মানে এটা ইনক্লুডিং বিরোধী দল বা যারা আছে সবার মধ্যে আসলে আছে কিনা। কারণ আমরা দিন শেষে বাংলাদেশের মানুষের কথা কতটা চিন্তা করছি আর নিজেদের কথা কতটা চিন্তা করছি, এটা একটা বড় ফ্যাক্টর। সংসদে তো অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তেল নিয়ে আলোচনা হচ্ছে। আবার দেখেন তেলের বৈশ্বিক সংকটের কারণে তেলের মূল্য বৃদ্ধি 20 টাকা 15 টাকা করে হয়েছে, ঠিক আছে, কিন্তু এটার ফলে আপনি যেটা বললেন যে অন্যান্য সব প্রোডাক্ট বা অন্যান্য ব্যবস্থাপনায়ও কিন্তু দামগুলো বৃদ্ধি পাবে। পরিবহনে ইতিমধ্যে ভাড়া বাড়ানোর এলপিজিতে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, প্রায় 500 টাকার উপরে সম্ভবত, 1100-1300 টাকার মতো, 1900 টাকা সম্ভবত হয়েছে। এটা বাজারে কিন্তু 2000 ছাড়িয়ে গেছে। এটা কিন্তু একটা বড় এফেক্ট ফেলবে। দেখেন আমরা যারা তরুণরা আছি বা ইভেন আপনারা যারা আছেন, আমাদের কিন্তু বিনোদন মাধ্যম বা যাওয়ার কিন্তু খুব একটা প্লেস থাকে না। আমরা কোথায় যাই? আমরা হয়তো রেস্টুরেন্টে সবাইকে পরিবারকে নিয়ে বসি। তো একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী যদি এত টাকা দিয়ে আপনার এই এলপিজি গ্যাস কিনতে হয়, সেটার ব্যয়ভার তো সে নিজে থেকে পকেট থেকে দিবে না, আমার আপনার থেকেই যাবে, সিঙ্গাড়ার মধ্যে চলে যাবে। তো ওই জায়গাগুলো তখন চলে যাবে। একটা রিক্সাওয়ালা কিন্তু ধরেন যে খুব বেশি টাকার ধরেন লাঞ্চ বা ডিনার, এই টাকার কিন্তু সুযোগ থাকে না। অনেক সময় একটা সিঙ্গারা খাচ্ছে বা একটা কলা রুটি খাচ্ছে, তো এই জায়গাগুলো কিন্তু এই ট্রান্সফারগুলো হয়ে যায়। তো সার্বিকভাবে বাজার ব্যবস্থাপনাও একটা বড় সংকটের দিকে যাচ্ছে, এবং এই সংকট মোকাবেলায় সরকারের যে সদিচ্ছা থাকার উচিত সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। কারণ কিন্তু বিরোধী দলের যেই পরিমাণ ভয়েস রেইজ করার দরকার বা যেই পরিমাণ ভয়েস রেইজ করলে সরকারকে বাধ্য করার মতো কিন্তু শক্তিশালী অবস্থানে আছে বিরোধী দল, তারা কেন ব্যর্থ হচ্ছে? তারা কেন পারছে না? তারা জুলাইয়ের মধ্যেই ঘুরে ফিরে এই জায়গাগুলো, কিন্তু জনগণের যে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো তারা পারছে। আমরা তো পারছি, কিন্তু ধরেন যে প্রত্যেকটা কথাই যদি এখন আমি রাজপথে যে রোড ব্লক করে ফেলি, মানুষ তো আসলে বিরক্ত। মানে মানুষের জীবনযাত্রা তো আসলে সারাদিন যদি প্রতিদিন 2 দিন পর পর আসলে এই মানে আন্দোলন হয় বা এই রকম করে রাস্তা ব্লক করে কোনো কিছু হয় না, রাস্তা ব্লক না, সংসদে তো আলোচনা হতে পারে। সংসদে আপনি 2 মিনিট 3 মিনিট আসলে এটা তো আসলে এনাফ না, মানে এটা স্বাভাবিকভাবে বিরোধী দলের জন্য এটা কম সময়। কিন্তু জাতির সকল সংকট সমাধানের জায়গা তো সংসদ। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো সেই প্রত্যাশা করেছিলাম। ডেফিনেটলি সেই প্রত্যাশা তো আমরাও করি, কিন্তু সেটা তো আলটিমেটলি সেখানে হচ্ছে না। এবং এটা আমার মনে হয় যে দেখেন, আমি একজনকে নিয়ে আমি খুব মানে আমি হিংসাও করি, একজনকে নিয়ে আমার খুব ভালো লাগে, সালাউদ্দিন ভাই। মানে তার যে কোয়ালিটি এবং তিনি যে দারুণভাবে আসলে এতগুলো জায়গা সামলাচ্ছেন, মানে তিনি প্রধানমন্ত্রীর জায়গাও কিছুটা সামলাচ্ছেন, তিনি আইনমন্ত্রীর জায়গাটাও কিছু সামলাচ্ছেন। আবার আমি দেখছি যে অন্যান্য যে মন্ত্রী যারা আছেন তাদের উত্তরও কিন্তু তিনি দিয়ে দেন। আজকে দেখলাম যে গতকালকে দেখলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটা প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিচ্ছেন, আবার জ্বালানি মন্ত্রণালয়ের উত্তরও তিনি দিয়ে দিচ্ছেন, ক্রিয়া রিলেটেড বিষয়ে উত্তর দিয়ে দিচ্ছেন। তো মাঝে মাঝে আমি খুব অবাক হই, আবার হিংসা হয় যে একটা মানুষের মধ্যে এত গুণ, এবং আবার মাঝে মধ্যে আবার খুব আশাও জাগে যে আসলে বিএনপির মধ্যে পরিবারের বাইরে
হয়তো নতুন একজনকে তৈরি করতে পেরেছে। যেমন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু তাদের ভার নেওয়ার মতো আর কেউ নেই, কিন্তু বিএনপিতে কিন্তু সালাউদ্দিন ভাই আছে। কিন্তু আনফর্চুনেটলি তার যেই মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই দিকে কিন্তু তার আমার মনে হয় না খুব বেশি নজর আছে। কারণ গত দুই দিনে দেখবেন যে প্রায় 7 জনের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে, এবং তার মধ্যে 3 জনের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে তারই এলাকা থেকে, কক্সবাজার থেকে, আর 4 জনের হয়েছে নওগাঁ থেকে। আজকে আপনি জানেন চট্টগ্রামে বিশাল মারামারি হয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। সেখানে ছাত্রদলের যারা নেতাকর্মী ছিল তাদেরকে আমরা দেখলাম, যারা একদম পোস্টেড নেতা, রামদা, চাপাতি, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখতাম হেলমেট পরে সেই রকম একটা কালচার আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং আইন শৃঙ্খলার অবস্থা আপনি দেখবেন যে গত 28 দিনে 5 জনের উপরে শুধুমাত্র সরকারকে সমালোচনা করার জন্য বা কার্টুন কে শেয়ার করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির অন্তর্কন্দলে 28 জনের উপরে মৃত্যুবরণ করেছে। সারা দেশে খুন, রাহাজানি, চাঁদাবাজি এমন কিছু নেই যে নাই। তো আমার সালাউদ্দিন ভাইকে খুবই ভালো লাগে, আমি খুবই তার ফ্যান, কিন্তু তার যে নিজের দায়িত্বটা, তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই দিকটা মনে তিনি ভুলে গেছেন, যে এই দিকটা আসলে তার খেয়াল করা উচিত। জি, আপনার কাছে আবার আসবো মাহবুব আলম ভাই। বিষয়টা হলো যে এই যে তেলের মূল্য, তেলের দাম, বা এটা তো আমাদের, এটা সব ক্ষেত্রেই প্রভাব পড়বে। হ্যাঁ, এটা সব ক্ষেত্রে প্রভাব পড়বে। এবং শুধু যে আমাদের দেশে তা না, এটা কিন্তু সারা বৈশ্বিক বিশ্বে। সংকট, এমনকি উন্নত বিশ্বে এই প্রভাবটা কিন্তু আরও বেশি। এটা মানে উন্নত বিশ্বে রীতিমতন, কারণ আমাদের অনেক কিছুই এখনও পর্যন্ত মানে যন্ত্রায়ন ওইভাবে হয় নাই, কিন্তু উন্নত বিশ্বে সব কিছুই যন্ত্রের অনেক উপর কিছুই নির্ভর। এআই নির্ভর হয়ে গেছে। তো তাদের বিপদটা কিন্তু আরও বেশি। আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যেমন এই যে জ্বালানি তেল নিয়ে, অথবা এই যেটা দীর্ঘ লাইন যেটা হলো, এটা অনাকাঙ্ক্ষিত আমি মনে করি। আমাদের তো রিজার্ভ প্রচুর আছে। কারণ আমাদের কিন্তু কার্যত সরকারের একটি স্টেটমেন্ট কিন্তু তার মধ্যে সত্যতা আছে। এখানে কিন্তু সরকারের সমালোচনা করতে হবে বলে এইখানে কিন্তু সরকারের ব্যর্থতা ওইভাবে নাই। কারণ সে কিন্তু খুব স্পষ্ট বক্তব্য দিয়েছে, তার মজুদ, পাইপলাইনে কি আছে, এত কিছুর পরেও আমাদের দেশের পেট্রোল পাম্পে যারা আছে এখানে এই সংস্থার সাথে যুক্ত, তারা কিন্তু চোরা কারবারি করেছে, তারা নাজেহাল করেছে। মানে চুরি করে পাঠাচ্ছে কোথায়? চুরি করে পাঠাচ্ছে মানে কি, আমাদের এইখানে আপনাকে বলি, যেমন আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। যখন 84 বন্যা শুরু হলো, তখন ঢাকা শহরে হু হু করে পানি আসছে। আমার বাড়ির পাশে রাসা বাজার। তো আমি ছোটোবেলায় বাজার করতাম। তো আমি বাজারে গেছি, তো যে দোকান থেকে চাল নেই ওখানে আমি আমার ব্যাগ রেখে গেছি। তো ব্যাগ রেখে যে আমি তখন জিজ্ঞেস করছি কত করে আজকে, তো সে কিন্তু একটা দাম বললো। আমি যখন কাঁচা বাজার করে এসে ওর কাছে বললাম যে চাল দাও, তখন সে রেট বলছিল না, এটা তো হতে পারে না। তার মানে কি, তার কাছে তখন চাল তো আগের কেনা না, চাল তো ওই দিনের কেনা। তো আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা প্রচণ্ডভাবে একটা দুর্নীতিপরায়ণ মনোবৃত্তি, হোর্ডিং, এটা আমাদের ইয়ের মধ্যে, জিনের মধ্যে ঢুকে গেছে। এবং এই ঢোকাটাও কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু একদিনে ঢোকে নাই। এটা ব্রিটিশ ভারত থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে এইটা শুরু হয় হচ্ছে শেখ মুজিবের শাসন আমলে। তখন এই যে এখন যেমন লাইন দেখেন না, যে লাইনটা দেখলাম, এই লাইন দেখে আমার বারবার মনে পড়ছিল সেই 72-73 সালের কথা। তখন কেরোসিনের জন্য লাইন দিতে হতো। তখন তো গ্যাস ট্যাস ছিল না, হয় কেরোসিনের চুলা ছিল না লাকড়ির চুলা ছিল। কিন্তু শহরে অনেকেই বা বেশিরভাগই বলতে পারেন কেরোসিনের চুলা জ্বালাতো। এবং তখন সবার ঘরে কিন্তু বিদ্যুৎও ছিল না, অর্থাৎ তখন কিন্তু হারিকেন জ্বালাতে হতো। তো কেরোসিন তো খুব জরুরি। তখন কিন্তু কেরোসিন সংকট ছিল না, তখন আওয়ামী লীগের নেতাকর্মী, কারণ ডিলার দেওয়া হয়েছিল ঢাকা শহরে যত ডিলার সব আওয়ামী লীগের। তখন তো অন্য কোনো দল ছিল না। স্বাধীনতার পর সমস্ত কিছু ডিলার ফিলার যা আছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের মধ্যে তো লোভ তো অনেক বেশি। ব্যাপারটাকে আমি একটু স্পষ্ট করতে চাই, যে দলের শীর্ষ নেতা অত্যন্ত লোভী হয়, কারণ শেখ মুজিবের চাইতে সবচেয়ে বড় ক্ষমতা লোভী তো এই দেশে আর কেউ জন্মায় নাই। এখন তো আর আওয়ামী লীগ নেই, তাহলে এখন তেল হোর্ডিং করছে কারা? আমি বলছি সেই যে প্রবণতা রয়ে গেছে, লুটের প্রবণতা, চোরা কারবারির প্রবণতা, চুরির যে প্রবণতা,
সেই প্রবণতার কারণেই কিন্তু এইবার এই ঘটনাটা ঘটেছে। তার মানে এটা কৃত্রিম। হ্যাঁ, তবে এইখানে আমি মনে করি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে যখন দেখলো একদিন 2 দিন এরকম করছে। কারণ আমি দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা বালিশের তলা থেকে, খাটের তলা থেকে বের করছে, ড্রাম থেকে তেল বের করছে, পুকুরের মধ্যে তেল বের করছে। যখন এই চিত্র আমাদের সামনে আসলো তখন কিন্তু কঠিন অ্যাকশনে যাওয়া উচিত ছিল। কিন্তু এক্ষেত্রে পার্লামেন্টে আমরা বিরোধী দল বা ক্ষমতাসীন দলের যেই ভয়, এইখানে আমি বলতে চাই সরকারের চাইতে বিরোধী দল চরম ফেল করছে, অযোগ্যতার পরিচয় দিয়েছে। অর্থাৎ এইখানে বিরোধী দলের যে একটি ভূমিকা ছিল, কারণ একটা কথা মনে রাখবেন, একটি সরকারকে সুষ্ঠুভাবে চালাতে হলে বিরোধী দলকে শক্ত হতে হয়। তা এখন বিরোধী দল বলছে যে একেবারে 2 মিনিট 1 মিনিট, না, এটা কোনো কথা না। 2 মিনিট মানে 1 মিনিটের কথা না। আপনি যদি কথা বলতে চান, কথা বলার সুযোগ আছে, সুযোগ করে নিতে হয়, সুযোগ করে নেওয়ার যোগ্যতা থাকতে হয়। তখন 2 মিনিট না, 10 মিনিট পাওয়া যায়, 15 মিনিট পাওয়া যায়। বিরোধী দল অযোগ্য, বিরোধী দল অযোগ্যতার পরিচয় দিয়েছে। আমি অযোগ্য বলছি না, কারণ এত তাড়াতাড়ি বিরোধী দলকে আমি জাজ করতে চাই না, এত তাড়াতাড়ি আমি সরকারি দলকেও জাজ করতে চাই সে না, পর্যাপ্ত সময়ও হয়নি, কারণ সেই সময়ও হয় নাই। কিন্তু এই সংসদের মাত্র শুরু হয়েছে, কিন্তু সংসদের শুরুতে আমি মনে করি বিরোধী দলের যে পারফরমেন্স খুবই দৃষ্টি আকর্ষণ করার মতো না, বরং খুবই বাজে পারফরমেন্স। অন্যদিকে সরকারি দল তো তার কথা বলেই যাবে। আর যে কথা বলছিল সালাউদ্দিন সাহেবের কথা, নিঃসন্দেহে সালাউদ্দিন সাহেব সব কাজের কাজই। তো আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো দিক না। সব কাজের কাজই যখন হওয়ার চেষ্টা করা হয় বা যা হয়, এটা আওয়ামী লীগে আমরা দেখেছি যে একজন মন্ত্রী 10টা মন্ত্রণালয় সামলাচ্ছে, একজনের কথা আরেকজন বলছে, বা শেখ হাসিনাই সব। এটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে। কারণ গভর্নমেন্টের তো স্পোক্সম্যান থাকতে হবে, তথ্যের কথা তথ্য বলুক, অথবা বিভিন্ন মন্ত্রণালয়ের কথা তার স্পোক্সম্যান বলুক। আইনের ব্যাপারেও বলছেন সালাউদ্দিন সাহেব, নিঃসন্দেহে তিনি ভালো বলেন, আমি তার সাথে একমত। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে তার বাচনভঙ্গি, তার সব কিছু মিলায়, তার বডি ল্যাঙ্গুয়েজ আমি পছন্দ করি, আমি তার বক্তৃতা শুনি। কিন্তু এই যে সব কাজের কাজই হতে যেই আমার মনে হয়, কিন্তু এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে ছিল, আইন শৃঙ্খলার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ চোরাকারবারি হচ্ছে, এটা ধরবে কে? তার দায়িত্ব। অর্থাৎ তিনি এখানে ফেল করেছেন। ওই যে হয় সব কাজের কাজই হতে গেলে তার নিজের জায়গাটা আর খেয়াল থাকে না, করণীয় হয় না। তো এই জায়গায় কিন্তু সরকার এক ধরনের ব্যর্থ হয়েছে। আর যে কথাটা বলছিলাম যে আমাদের যে ব্যবসায়ীদের যে প্রবণতা, এই যে ব্যবসায়ী এবং আমাদের অর্থনীতির সামনে, আমাদের তো কৃষি নির্ভর অর্থনীতি মূলত, সেই সব বিষয়ে একটু আলোচনা শুনবো আমরা। তার আগে ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবিল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাব আলোচনায়। বিরতির আগে মাহবুব আলম, আপনাকে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমাদের তো কৃষি অর্থনীতি নির্ভর দেশ, আমাদের কৃষক বাঁচলে আসলে বাংলাদেশ বাঁচবে, এটি আমরা বলি। কিন্তু দেখুন, এই সামান্য জ্বালানি বাজারে অস্থিরতায় আমাদের অর্থনীতির সব জায়গায় স্বাভাবিকভাবে প্রভাবিত হবে, কিন্তু আমরা বিকল্প খুঁজছি না, বা বিকল্প আসলে কি করার সুযোগ আছে কিনা, বা অর্থনীতির নতুন কোনো উইন্ডো ওপেন করার সুযোগ আছে কিনা। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, এর অর্থনীতির ভিত্তি হওয়া উচিত কৃষি, বা শিল্প হবে আমার ভবিষ্যৎ, কৃষি হবে ভিত্তি বর্তমান, এবং কৃষি ভিত্তিকও তো শিল্প হতে পারে, কৃষি ভিত্তিক শিল্প হবে। কিন্তু আমরা এই কৃষিকে প্রথমত হচ্ছে এই কৃষিটা একটা ছোট লোকের কাজ বলে এটাকে আমরা অবহেলা করেছি। কিন্তু সরকার কিন্তু কৃষকদেরকে বেশ গুরুত্ব দিচ্ছে, অবহেলা করেছে। এর ফলে হয়েছে কি, আমার কৃষির জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ধরেন, আমরা মিথ্যাচারও করেছি এই কৃষি অর্থনীতি বা কৃষি উৎপাদন নিয়ে। যেমন আমাদের সবসময় সব সরকার প্রধান বলেছে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এর চাইতে বড় মিথ্যাচার আর কি আছে? তাহলে চাল গম আমদানি করতে হচ্ছে, আমাদেরকে চাল আমদানি করতে হয় 30,000 টনের বেশি, 30 লাখ টনের বেশি।
আমাদেরকে গম আমদানি করতে হয় 60 থেকে 70 লাখ টন, আমাদের তেলের অর্ধেক আমদানি করতে হয়, আমার পেঁয়াজ আমদানি করতে হয়, আমার রসুন আমদানি করতে হয়, আমার আদা আমদানি করতে হয়, 4 লাখ ডাল আমদানি করতে হয়। তাহলে আমরা কৃষি পণ্য সবই তো আমদানি করি। তো আমাদের কৃষি অর্থনীতির, আমরা কৃষির উপরে যদি জোর দেই তাহলে হবে কি, একদিকে হচ্ছে আমরা কৃষিতে কর্মসংস্থানের ব্যাপারটা তৈরি হবে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের বেঁচে যাবে, আর কৃষির সাথে যে যুক্ত মানুষগুলোকে আমরা, কারণ আজকের যুগে তো কৃষি সেই আগের মতো লাঙলে চলবে না, প্রযুক্তি নির্ভর, এর যন্ত্রায়ন করতে হবে। কিন্তু আমাদের যন্ত্রায়ন হয়েছে, হয় নাই, এখনো হয় নাই। এই যন্ত্রায়ন বলে না, কয়েকটা পাওয়ার টিলার দিয়ে একটু করে ফেললাম, এটাকে যন্ত্রায়ন বলে না। আমার দেশে ধান এখনও পর্যন্ত যেভাবে করা হয় বিভিন্ন জায়গায় আমি দেখেছি, মানে আধুনিকভাবে কোনো কিছুই, এটাকে আধাও না, এটা মানে এটা হচ্ছে শিকি। তো এইটা দিয়ে কিন্তু হবে না। যেমন বাংলাদেশে 1 বিঘা জমিতে বা 1 একর জমিতে যে ধান ফলে জাপানে তার 3 গুণ বেশি হয়। আমার 1 একর জমিতে যে আলু হয় অন্য দেশে বা ব্রাজিলে এই আলুর পরিমাণ অনেক বেশি হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে আমার কৃষক জানে না উৎপাদন বৃদ্ধি করতে পদ্ধতিটা কি, তাকে আমি শেখানোর কোনো উদ্যোগ নিচ্ছি না। তারপরে যেমন ধরেন আমরা উৎপাদন করার পরও সেই উৎপাদনটা আমরা পুরোপুরি ভোগ করতে পারছি না। যেমন ধরেন কলা, আমার দেশে কলা উৎপাদন হয় বলে এদেশের যে পুষ্টিহীনতা বা পুষ্টি দূর করতে আমি মনে করি কলা ভীষণভাবে আমাদের জাতিকে উপকার করছে। কারণ কম দাম, পৃথিবীতে এত কম দাম তার কোথাও নাই কলার মতো। কিন্তু কলা উৎপাদন করে কী করছি? কলা উৎপাদন করে খাওয়ার সময় তার মধ্যে বিষ মিশাই দিচ্ছি। তার মানে আমার কৃষি উৎপাদনটাকে আমি ক্ষতিগ্রস্ত করছি। তা যাই হোক, আমি মনে করি আমি কয়েকদিন আগে নিউজ দেখলাম, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিছু ব্যবসায়ীকে ডেকেছিলেন, ডেকে বলছিল তিনি উত্তরাঞ্চলের উপরে জোর দিচ্ছেন, খুবই যৌক্তিক। কারণ উত্তরাঞ্চলে বন্যা কবলিত না, দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত, তিনি উত্তরাঞ্চলে খরাপ্রবণ কিন্তু বন্যা প্রবণ তো নয়। কাজেই তিনি কয়েকজন শিল্পপতিকে ডেকে পৃথকভাবে ডেকে তাদের কৃষিভিত্তিক শিল্প স্থাপন করার আহ্বান জানিয়েছেন। তা আমি মনে করি এটি চমৎকার সিদ্ধান্ত। যেমন ধরেন আমরা কাজে লাগাচ্ছি, আমাদের অর্থনীতিতে এখন রেমিটেন্স নির্ভর অনেকটাই। রেমিটেন্স নির্ভর হলে হবে না। এইটা কি, এইটা মানে এইটাতে দুর্ভাগ্য। আমরা বলি যে আমরা শ্রমিকও তো বলি না, আর এদের কি মর্যাদা আছে? আমরা বিদেশে এইভাবে যাই বলে আমাদেরকে মিসকিন ফকির বলে, কারণ আমরা সমস্ত লোয়ার টায়ারের কাজ করি। কাজেই আমার অর্থনীতি যদি ঘোরাতে হয়, আমি মনে করি আমার অর্থনীতি ভিত্তি হওয়া উচিত কৃষি, ভবিষ্যৎ সম্ভাবনার শিল্প। এখন আমার ভারী শিল্পে যাওয়া উচিত না। আপনার কাছে আবারও আসবো, মুস্তাফিজ আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। না, ডেফিনেটলি আমাদের তো আসলে আমরা কৃষি প্রধান দেশ, এবং সেখানে আমরা গভর্নমেন্টের থেকে খুব বেশি কার্ড ছাড়া খুব বেশি উদ্যোগ দেখতে পাচ্ছি না। এক কৃষি কার্ড দিয়ে আসলে যে ফ্যাসিলিটিস দেওয়ার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু অন্তত শুরুটা তো হলো। হ্যাঁ, ডেফিনেটলি শুরু হয়েছে, কিন্তু এটা তো ধরেন যে কাইন্ড অফ তার যেই একটা স্টেটমেন্ট ছিল বা দেখানো, যে আপনার বারবার বলছেন, এটা তো শোনাচ্ছে যে আপনার ভোটারের কালির দাগ ফুরানোর আগেই আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়ন করছি, এই যে 1000 কৃষক কার্ড, এই যে 1000 ফ্যামিলি কার্ড। বাট এইটার পিছনের পলিসি, এটা সামনে দিনে কিভাবে অ্যাকোমোডেট হবে, কোথা থেকে বাজেট অ্যালোকেট হচ্ছে, এই ব্যাপারে কিন্তু এখনো আমি কিন্তু এরকম দায়িত্বশীল ভাবে টকশো বলেন, এরকম অনেক জায়গায় আমি তাদের কাছে উত্তর চেয়েছি, তারা কিন্তু এখনো দিতে পারেনি। ইভেন সংসদেই আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেন তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করবার বলেছে, পরবর্তী বাজেট অনুসারে আমরা বাজেটটা নির্ধারণ করে আমরা তখন জানাতে পারবো, বা উনি উত্তর দিতে পারেননি। তো এই জন্য কিন্তু দেখেন যে এই IMF এর কাছে যে লোন চাইতে গিয়েছে, সেখানেও কিন্তু তাদের প্রবলেম হচ্ছে, কারণ তাদের কিছু পলিসি যেগুলো আসলে পারতপক্ষে মনে হচ্ছে না সম্ভব, কারণ আমাদের যেই পরিমাণ ঋণ রয়েছে, আবার আমরা অলরেডি সম্ভবত 40,000 কোটি টাকা আবার ঋণ নিয়েছি, আবার আমরা বাইরে IMF এর থেকে চেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে তো পলিসিগত জায়গায় আমাদের অনেক ভুল ত্রুটি আছে, এবং কৃষকদেরকে অ্যাকোমোডেট করে তাদের কৃষি পণ্যের যথাযথ মূল্যায়ন করা, এবং সেই জন্য যে আধুনিক একটা ব্যবস্থা দরকার, সেই জায়গাটায় বিএনপির একটা বড় গ্যাপ আছে। এবং সেখানে আমার মনে হয় কি যে তাদের সে কার্যকর এটা মোটা দাগে ধরেন সচিবালয় কেন্দ্রিক বা
বর্তমানে যারা গভর্নমেন্টে আছে তারা আমার মনে হয় কি অনেক মানে পুরানো চিন্তা বা পুরানো ভাবে সবকিছু ভাবছে। আমি একটা উদাহরণ দিই। নতুন কি চিন্তা হতে পারে এখানে আসলে? নতুন আপনার এআই নির্ভর, তারপরে অনেক আলট্রা মানে মডার্ন টেকনোলজি দিয়ে হচ্ছে যে চায়নাতে যেভাবে কৃষিকাজগুলো হচ্ছে, জাপানে যেভাবে কৃষিকাজগুলো হচ্ছে, সেখানে যেই রকম হচ্ছে যে বীজ থেকে শুরু করে যেভাবে কৃষিকাজগুলো সেগুলো তো আমরা ফলো করতে পারি, সেভাবে অ্যাডাপ্ট করে সেই রকমভাবে আমরা এখানেও কিন্তু ফলপ্রসূভাবে কিন্তু আমাদের আপনি তো কৃষিকাজ বললেন করতে যে পারি। আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না, তাহলে আমরা এই উন্নত প্রযুক্তি অ্যাডপ্ট করব কিভাবে? সেগুলো আনতেও তো আমাদের টাকা লাগবে, আর্থিক যোগানের না, নট প্রয়োজন। রিয়েলি যে সবকিছুতে আপনার ওই মেশিনারিজ বা সবকিছু সেক্ষেত্রে লাগবে। আপনার উন্নত বীজের ক্ষেত্রে সেখানে আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের এখানে যারা রিসার্চ করছে তাদেরকে আপনার সেই আদৌ কি কোনো রিসার্চ হচ্ছে আমাদের এখানে? সেটা তো হচ্ছে না। এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটা বড় রকম সমস্যা। দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের মিলন সাহেব যিনি আছেন শিক্ষামন্ত্রী, আমরা ছোটবেলায় তাকে অনেক মানে তার গল্প শুনেছি বা তার একটা আলাদা একটা অরা ছিল, কিন্তু এখন তিনি মানে এটা সরি টু সে যে তিনি এখন একটা মিম ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে বা একটা মানে কাইন্ড অফ কমেডিয়ান টাইপের অ্যাপ্রোচ তার কাছে সাধারণ শিক্ষার্থীরা দেখছে। আপনি জানেন যে এখনকার যারা জেনারেশন, এই যে স্কুল কলেজে যে জেনারেশন, তাদেরকে সে ভয় দেখাচ্ছে যে কি পড়ালেখা হচ্ছে তো নকল আর হবে না, এরকম করে যে মানে ভয় দেখাচ্ছে। এগুলো লিটারালি আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, মিম হচ্ছে, রিলস হচ্ছে, মানুষগুলো ফান হিসেবে দেখছে। কারণ এই জেনারেশনের যারা স্টুডেন্ট তারা কিন্তু নট রিয়েলি যে ওই 2004-06 সালের মতো করে নকল করার প্রতিযোগিতা করছে যে আপনার নকল করার সুযোগও নেই। হ্যাঁ এটাই তো নকল মানে হেলিকপ্টারে আপনি নকল ধরবেন। তো বিএনপি সরকারের হয়েছে কি যে তারা যেই টার্ম থেকে আসলে ক্ষমতাটা ছেড়েছে ওই 2004-06 ওই সময়টা থেকে, তারা ওইখান থেকে আবার শুরু করছে। মানে ওই চিন্তা তারা আধুনিকায়ন করতে পারে নতুন আধুনিক মানে আমারে বলেন যে মিলন সাহেব উনি সবসময় খালি নকল নকল নিয়ে কথা বলছেন, এটা তো আমার এখন সমস্যা না। আপনার নতুন শিক্ষা ব্যবস্থার মান কিভাবে উন্নয়ন করবেন, আপনার গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কিভাবে আরো উচ্চ শিক্ষাগুলো দিবেন, শিক্ষা, হ্যাঁ, তো সেগুলার আপনি কয়টা পলিসি দেখছেন, সেগুলোর আপনি কয়টা কাজ করতে দেখছেন? উনি অনবরত সবসময় এই সিসিটিভি ক্যামেরা দিব, এটা করব এটা করব। বাচ্চারা লিটারালি মানে বিরক্ত যে তারা আমি গতকালকে দেখলাম যে কোন একটা মহাসড়কে, আমি জেলার নাম ভুলে গিয়েছি, যশোর বা এরকম একটা জায়গায়, তারা তাদের অ্যাডমিট কার্ড পায়নি। তো এইসব সূক্ষ্ম বিষয়গুলো বাদ দিয়ে তিনি ব্যস্ত হচ্ছে যে তাদের নকল প্রতিরোধ করতে। তো আমাদের এই জেনারেশনের যারা, তাদের সাথে বিএনপির জেনারেশন বলি বা এই যারা মুরব্বী যারা আছে, সচিবালয় কেন্দ্রিক যারা আমলা আছে, তাদের সাথে আমাদের একটা বড় জেনারেশনাল গ্যাপ আছে, চিন্তার গ্যাপ আছে, কাজের গ্যাপ আছে। এবং আমরা যে ওয়েতে ধরেন আপনারা তো অনেক নেপালের উদাহরণ দেন, নেপাল কিন্তু আমাদের থেকে খুব বেশি উন্নত না, কিন্তু তাদের আমাদের থেকে উন্নতই না, উন্নতই না। তো তাদের কার্যক্রমগুলো দেখেন পলিসিগত জায়গা থেকে তারা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছে। আমাদের যেই মানে সচিবালয় কেন্দ্রিক যে আমলাতান্ত্রিক যে জটিলতা অথবা চিন্তাগত জায়গায় যে জটিলতা, আপনি দেখেন তারেক রহমান সাহেবের কাছে, আমার কাছে মানে আমি তাকে নিয়ে খুবই মানে আশা দেখছিলাম যে 17 বছর ধরে তার মধ্যে অনেক কিছু ডেভেলপ করেছে, সে হয়তোবা অনেক চিন্তা অনেক রকম কিছু দিতে পারবে, হয়তোবা কথা কম বলছে, তার কাজ বা চিন্তা দিয়ে হয়তোবা আমরা আরো অনেক বেশি উপকৃত হব। বাট সরি টু সে, আমি তো বললাম যে ওই 17 বছর একটা গ্যাপ আছে, 2006 থেকে আবার তারা নতুন একটা স্টার্ট করেছে, যেখান থেকে তারা শেষ করে গেছে সেখান থেকে আবার তারা শুরু করছে। তো এই রকম জটিল একটা পরিস্থিতিতে আপনি কৃষি নির্ভর জায়গা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আমার মনে খুব বেশি উন্নতি করার সুযোগ নাই। তাদের ওই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে যে আমরা সব বুঝি, আমাদেরটাই ঠিক। তাদের উচিত যে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বিভিন্ন পলিসিতে অ্যাড করা, মানে নট রিয়েলি সেটা আপনার এনসিপির হতে হবে। তরুণ তো অনেক মানুষ আছে যারা, যে একটু আগে বললেন যে আমাদের ইউথ জেনারেশনটা বিদেশের বাইরে চলে যাচ্ছে, তো এই ব্রেন ড্রেনটা যেন না হয়, সেই মানুষগুলো যেন দেশে অ্যাকোমোডেট হয়ে সেই ফ্যাসিলিটিসগুলো পায়। আমার বুয়েটের যারা শিক্ষার্থী আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে, অথবা অন্য যে কোনো মানে কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে, তাকে আরো উন্নতকরণ করে সেই মানুষগুলোকে বাংলাদেশে কিভাবে আসলে আপনি ব্যবহার করতে পারবেন দেশের স্বার্থে, সেগুলো নিয়ে আসলে আমার মনে হয় যে কাজ করা উচিত। আর ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে হাজার হাজার কোটি টাকা পাচার করে যারা ব্যাংক লুটপাট করেছে, যে এস আলম গ্রুপ, তাদেরকে যদি আপনি আবার নতুন করে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি ব্যবসায়ীদের অবস্থান কি হবে সেটা তো বুঝতে পারছেন। এই আবার একটা নতুন বেক্সিমকো তৈরি হবে, আবার এরকম দরবেশ তৈরি হবে। তো মোটা দাগে মানে বিএনপির আসলে এই রকম কোনো চিন্তা নেই। তাদের যে 17 বছরের ধরে বিভিন্ন ক্ষতি হয়েছে আর্থিকভাবে, সামাজিকভাবে, সেগুলো আসলে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনার কাছে আবারও আসবো, আমরা ছোট্ট আরেকটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনায়। মাহবুব আলম, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, বিরতির আগে মুস্তাফিজ আলোচনা করছিলেন। আমার সহযোগী আলোচক মুস্তাফিজ যেটা বলছিলেন সেটা হচ্ছে IMF এর শর্তের কথা, আমাদের অর্থ সংকটের ছোট কথা করে বলবেন। এবং কৃষিতে আমরা মানে এই সমস্ত কারণে, অর্থ সংকটের কারণে আমাদের কৃষিতে উন্নয়নের সুযোগ কম, তিনি শঙ্কা প্রকাশ করেন না। তিনি কিন্তু সরকার নিয়ে একটা পজিটিভ অ্যাপ্রোচ বা প্রত্যাশা তার ছিল। প্রত্যাশার পরেও তিনি যে কথাটা বলেছেন যে আমাদের কৃষিতে উন্নয়নের বিপুল সম্ভাবনার কথা বলেন নাই, উন্নয়নের সুযোগটা কম। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে IMF এর টাকার দিকে আমাদের তাকানো বা ওই দিকে চোখ ফিরানোর দরকার নাই, কারণ মাত্র $3 বিলিয়ন দেবে। তার হচ্ছে প্রথম কিস্তি হচ্ছে $1 বিলিয়ন। $1 বিলিয়ন জন্যে আমাদেরকে নানান শর্তের বেড়াজালে রাজস্ব আয় বৃদ্ধি, অমক তমক ইত্যাদি, বরং আমরা ক্ষতি করবে। আমাকে নির্ভর করতে হবে নিজের পায়ের উপরে, অর্থাৎ একটি কথা বলতে চাই, স্বনির্ভর হতে হবে। স্বনির্ভর IMF ওয়ার্ল্ড ব্যাংককে বাতিল করে দিয়ে আজকের বিশ্বে যারা উন্নয়ন করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু সব ওয়ার্ল্ড ব্যাংক IMFকে বিদায় করে দিয়ে দাঁড়িয়েছে। তো কাজেই আজকে আমি যদি কৃষি এবং কৃষককে, আমার কৃষিকে যদি স্বনির্ভর করতে চাই, আমার নির্ভরতার জন্য আমার স্থান হিসাবে বেছে নিতে হবে আমার কৃষি। এবং আমি ছোট্ট করে একটু জানতে চাই, মোস্তাফিজ বলেছিলেন যে বিএনপি সেই 17 বছর আগের চিন্তা পরিবর্তন করতে পারেনি, আপনি কি সমর্থন করেন? না, এটার সাথে আমি একমত না। চিন্তা তো পরিবর্তন হয়েছেই। যেমন আগে যদি বলেন যে আগে খাল কাটার কথা বলেছে, এখনও খাল কাটার কথা বলছে। এটা তো মানে আগের, এটা খাল কাটা তো আমার, এটা হচ্ছে আমার লাইফ লাইন। আমার পানি নাই নদীতে, আমার পানি আটকাই দিচ্ছে। আমার এই কাজেই পুরনো কর্মসূচি নতুন করে আনার মধ্যে পুরনো চিন্তা না, বরং পুরনো কর্মসূচি নতুন করে আনার মধ্যে গতিশীল চিন্তা আছে। এর সাথে কৃষির সম্পর্ক, আমার কৃষিকে বাঁচাতে হলে পানি দরকার, সেচ দরকার, সার দরকার, বীজ দরকার। জি, বরং আমার যেটা বিপদের দিক, আমরা বিদেশি বীজের উপর নির্ভর করি। আমার নিজের দেশে অসংখ্য কৃষি ফার্ম ছিল, এরশাদের সময় থেকে শুরু করে অতীতে বিভিন্ন সময় এই কৃষি ফার্মগুলো আমরা বন্ধ করে দিয়েছি। তো এই কৃষি ফার্মগুলো চালু করে, আর আমার এখানে কৃষি গবেষণা হয়, ধান গবেষণা হয়, সেগুলোকে আরও গতিশীল করে মডার্নাইজ করতে হবে, আগাতে হবে। মোস্তাফিজ, একেবারেই ছোট করে শেষ করতে চাই আমরা। জি, মানে সম্ভাবনার জায়গা তো অবশ্যই আছে, সেখানে আমাদের সদিচ্ছার থাকতে হবে। মানে আপনি যেখানে লোন নেন না কেন, সদিচ্ছা নেই, দেখছেন থাকতে হবে, আমি দেখছি না আর কি। তো আমি যেটা বলছি যে মানে আপনি ঋণ যার কাছ থেকে নেন না কেন, গ্রামের মানে জাতিগত উন্নয়নের জন্য আমাদের রাজনৈতিক যে ঐক্য, সেই জায়গাটিতে আমরা পৌঁছতে পারছি না, মনে হয় পারছি না। তো সেই জায়গাটিতে আমাদের পৌঁছতে হবে। সেই জায়গায় পৌঁছালে অনেক কিছু সমাধান হয়ে পৌঁছানোর যাবে। উপায় কি, একেবারে যদি এক লাইনে বলা যায়? ওই যে নিজের লোভের জায়গাটা ত্যাগ করতে হবে। ওই যে 17 বছর ধরে আমার যে ক্ষতি হয়েছে, আমার যে আর্থিক ক্ষতি হয়েছে, এগুলো চিন্তা বাদ দিতে হবে, জনগণের জন্য চিন্তা করতে হবে, রাজনীতিটাকে জনগণমুখী করতে হবে, জনগণের জন্য ভাবতে হবে। মানে রাজনৈতিক মতানৈক্য থাকলেও জাতিগত ডেভেলপমেন্টের জায়গায় আমাদের ঐক্যটা তাহলে তৈরি হতে মানে আমার সুযোগ সুবিধা আমার জায়গা থেকে কমিয়ে, আমি তো জনগণের, রাষ্ট্রের জায়গাটা থেকে, মানে সরকার বা বিরোধী দল যেই আছে না কেন, তাদের তো সবকিছু পলিসি যা কিছু আছে তা জনগণের জন্য করা উচিত। সেটা তো আমরা না করে বরঞ্চ আমার শক্তি কিভাবে আরো শক্তিশালী হবে, আমি কিভাবে আরো স্বৈরাচার হয়ে উঠতে পারবো, কিভাবে আমার শাসন কাঠামো আরো স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারবে, যেখানে আমি 17-20 বছর ধরে আবার একা একা থাকতে পারবো, এই চিন্তা থেকে বের করে যদি আমি সবকিছু চিন্তা করি যে জনগণ কিভাবে এম্পাওয়ার্ড হবে, জনগণের মধ্যে কৃষকরা কিভাবে এম্পাওয়ার্ড হবে। শুধু খাল খনন কর্মসূচি দিলে তো হবে না, খাল খনন কর্মসূচিটার সাথে যে দুর্নীতি হচ্ছে, খাল খনন হচ্ছে কিনা, মাটিগুলো কোথায় চলে যাচ্ছে, এরকম আরো নানা দিক তো আসলে এসছে। কার্ড রিলেটেড তো কোনো সলিউশন না। আপনি একটা কার্ডই দেন না জনগণকে, আপনি ওয়ান কার্ড সলিউশন দেন। আপনি প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে একটা কার্ড ধরা দিচ্ছেন। এই যে আপনি খেলোয়াড়, আপনি একটা খেলোয়াড় কার্ড নেন। এই যে আপনি ক্যামেরার পেছনে আছেন, আপনি ক্যামেরার কার্ড নেন। আপনি উপস্থাপক কার্ড নেন। তো কার্ড আলটিমেটলি কোনো সলিউশন না। আপনি ওয়ান কার্ড ওয়ান সলিউশন রাখেন, সবাইকে অ্যাকোমোডেট করেন। ওয়ান কার্ড অল সলিউশন, অল সলিউশন রাখেন। জি, ধন্যবাদ মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ মাহবুব আলম। দর্শক, আজকের মতো শেষ করছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।